দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ 24 ঘন্টায়। আজকের অনুষ্ঠানে আমরা কথা বলতে চাই, আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ফেলেছেন এরই মধ্যে জো বাইডেন, এবং বহুল আলোচিত ট্রাম্পের যে অধ্যায়, সে অধ্যায় শেষ হয়েছে এবং প্রথা ভেঙে ডোনাল্ড ট্রাম্প বহু বছর পর নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ তো নেননি, তিনি অবসর কাটাতে চলে গিয়েছেন এবং তার যে বক্তৃতা, সেই বক্তৃতায়ও আমেরিকার রাজনৈতিক যে সংস্কৃতি তার অনেকাংশেরই প্রতিফলন হয়নি। এদিকে নতুন প্রেসিডেন্ট আশা জাগা নিয়ে নানা রকম বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন তিনি নতুন আমেরিকা গড়বেন। বিশেষ করে বাংলাদেশ সহ সারা পৃথিবীর যে অভিবাসীরা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন তাদের জন্য বাইডেন প্রশাসন কি নিয়ে আসছেন, কিংবা মুসলিম বিশ্ব, পশ্চিমা বিশ্ব, মধ্যপ্রাচ্য, সেসব জায়গাগুলোতে নতুন মার্কিন প্রশাসনের ভূমিকা কি হতে পারে, কোনো পরিবর্তন দেখা যাবে কিনা, সেসব নিয়ে কথা বলতে চাই। আলোচনা শিরোনাম নির্ধারণ করেছি বাইডেনের নতুন আমেরিকার স্বপ্ন। আপনার সঙ্গে থাকছে মাহফুজ মিশু। দর্শক, বাইডেন প্রশাসন নিয়ে আলোচনা করতে চায় এবং আগামী দিনের আমেরিকা কোন পথে হাঁটবে, এবং অবশ্যই তার সঙ্গে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের সম্ভাব্য প্রভাব কি হতে পারে, সেসব নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব জনাব তৌহিদ হোসেন। স্যার, স্বাগত আপনাকে। এছাড়া আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর আমেনা মহসিন। ম্যাডাম, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আরও যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এবং বাংলাদেশ এন্টারপ্রাইজের সভাপতি অ্যাম্বাসেডর হুমায়ুন কবির। আমাদের সঙ্গে যুক্ত আছেন যুক্তরাষ্ট্র থেকে ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর ডক্টর আলী রিয়াজ। স্যার, স্বাগত আপনাকেও। আপনাদের সঙ্গে আমরা কথা বলবো, তার আগে একটা কমার্শিয়াল ব্রেক। দর্শক, আমরা আলোচনা শুরু করতে চাই। কিছুক্ষণ আগেই নতুন প্রেসিডেন্ট শপথ নিয়েছেন এবং 46তম প্রেসিডেন্ট হিসেবে তার যাত্রা শুরু হলো। ডক্টর আলী রিয়াজ স্যারকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন এই মুহূর্তে? না, আমরা তার কাছে ফিরবো। আমি স্টুডিও থেকে সেক্ষেত্রে আলোচনা শুরু করতে চাই। জনাব তৌহিদ হোসেন, দুটো বিষয় সবসময় আলোচনা হয়, বেশি আলোচনা হয় যে নতুন প্রেসিডেন্ট কে হচ্ছেন, তিনি কি করবেন, কিন্তু এবারের প্রেক্ষাপট গত 4 বছর আগের প্রেক্ষাপট থেকে সম্ভবত অনেক ভিন্ন। বিদায়ী প্রেসিডেন্ট কি করছেন, তিনি কোথায় আছেন, তিনি কিভাবে বিদায় নিলেন, বিশেষ ক্যাপিটাল হিলের হামলা, নির্বাচনের ফলাফলের পরেও তার এক ধরনের একঘেয়েমি, কেউ কেউ বলেন গোয়ার তুমি আচরণ ইত্যাদি নিয়ে দেশ বিদেশে নানা রকম সমালোচনা ছিল। ট্রাম্পের বিদায়কে আপনি কিভাবে দেখছেন এবং তার রাজনৈতিক ভবিষ্যৎই বা কি? ধন্যবাদ। ট্রাম্পের বিদায় নিঃসন্দেহে খানিকটা সুবাতাস তো নিয়ে এসছেই, কারণ বিশেষ করে 4 বছরের কথা যদি আমরা বাদও দিই, নির্বাচনের পর থেকে নিয়ে তিনি যেসব, আপনি যে শব্দটা ব্যবহার করেছেন, গোয়ার তুমি করে যাচ্ছেন এবং করে যাচ্ছিলেন, সেটা তো নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথমত মার্কিন গণতন্ত্র, দ্বিতীয়ত মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভাবমূর্তি, দুটোর জন্যই খুবই ক্ষতিকর হয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়টা শুধু কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের না, মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয় সমস্ত পৃথিবীকে এফেক্ট করে, আমাদের দেশকেও করে। কাজেই এটা একদিক দিয়ে আমি বলবো যে এটা একটা গুড রিডেন্স যেটাকে বলা হয়, যে ওয়েলকাম। তবে একটা আশঙ্কার বিষয় থেকে যাচ্ছে, সেটা হলো যে ট্রাম্প বিদায় নিলেই যে তার মতাদর্শ বিদায় নিয়ে যাচ্ছে এমন তো কোনো কথা না। সবাই তাই বলছেন যে বাইডেনের জন্য একটা সবচেয়ে কষ্টকর দিক হবে এটা, যে ট্রাম্প যে মিথ্যার উপর ভিত্তি করে যে একটা উন্মাদনা সৃষ্টি করে গেছেন তার সমর্থকদের মধ্যে, এবং সেই সমর্থকদের তার প্রতি যে লয়্যালটি, সেটা এতই প্রবল যে চট করে, এমনকি তিনি যদি দৃশ্যপট থেকে সম্পূর্ণ সরে যাবেন কিনা সেটাও কিন্তু নিশ্চিত না এখনো। তারপরেও সেটার অভিঘাত থেকে যাবে আরও বেশ কিছু, এবং সেটা কিন্তু বাইডেন সাহেবকে সামলাতে হবে। এটা তার জন্য একটা দুঃখজনক বিষয়। আর কতগুলি জিনিস বিশেষ করে খুবই একেবারেই আন আমেরিকান হয়েছে, যেটা হলো যে ক্যাপিটাল হিলে হামলা একটা ভয়ঙ্কর ব্যাপার। আর তারপরে সেটাকে যে তিনি কন্ডেম করতে ব্যর্থ হয়েছেন এবং তাদেরকে অনেকটাই সমাদর করেছেন তার বাক্যের সমূহের মাধ্যমে, এটা খুবই একটা অদ্ভুত আমেরিকান ব্যাপার। আরেকটু আমেরিকান ব্যাপার ঘটেছে আজকে, সেটা হলো যে আজকে এবং গতকাল উনি তার
সমাপনী বক্তৃতায় একবারও তার উত্তরসূরির নাম উচ্চারণ করেনি। শুভকামনা জানাননি। শুভকামনা জানাননি। উনি প্রশাসনকে এক ধরনের দায় সারাগোছের শুভকামনা করেছেন, কিন্তু একেবারে বেসিক কার্টসি যেটাকে বলে, যে যিনি আসছেন তাকে শুভকামনা জানানো, যেটা তাকে কিন্তু বারাক ওবামা এবং মিশেল ওবামা তাদেরকে যথেষ্টভাবে সমাদর করেছিলেন, সেরকম এটা হয়নি। তার নামও একবার উচ্চারণ করেনি তিনি। শুধু তাই নয়, তিনি তো নতুন প্রেসিডেন্টের যে শপথ অনুষ্ঠান সেখানে সেখানে অংশ নেওয়াটা এর আগে একবার একবারই বোধহয় ঘটেছিল ইতিহাসে সম্ভবত আছে যে 61 হয়নি বা 68 সালে। যে আমি একটু অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরের কাছে যেতে চাই। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনি নিশ্চয়ই জো বাইডেনের শপথ গ্রহণ পরবর্তী যে আনুষ্ঠানিকতা সেটি দেখছিলেন আমি জানি। আপনি একটু বলেন যে এই শপথ অনুষ্ঠান নিয়ে দুই ধরনের আগ্রহ ছিল। একটা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ওয়াশিংটন সহ পুরো আমেরিকায় একটা তোলপাড় অবস্থা, সেটির প্রেক্ষাপটটা আপনি জানেন। কিন্তু একই সঙ্গে শপথ অনুষ্ঠানে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাকবেন না, সেটাও সম্ভবত খুব বড় ধরনের চমক না, কারণ সেটা তার আচরণ কথাবার্তা থেকে আগেই বোঝা গিয়েছিল। কিন্তু সেইটা আসলে বা যেটি আমাদেরকে সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন স্যারও বলছিলেন যে পুরো আমেরিকান রাজনীতির যে কালচার সেখানকার অনেকগুলো ব্যত্যয় ঘটিয়ে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সে জায়গায় জো বাইডেনের সামনে উনি যে আশা জায়গা নিয়ে বক্তব্য দিচ্ছেন বা নতুন আমেরিকার স্বপ্ন, সেই জায়গাটা বাস্তবায়ন করা, এটা কি কেবলই কথার কথা, নাকি এটি সত্যি সত্যি আমেরিকানদেরকে নতুন করে চাঙ্গা করবে গেল 4 বছরের চেয়ে? ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটা মিলিয়ন ডলারের কোয়েশ্চেন যদি আমরা বলি এখন, যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের বিভাজন, যে ধরনের সহিংসতা সংঘাতের মধ্য দিয়ে গত কয়েক বছর গেল, এবং সাম্প্রতিক কালে আমরা কংগ্রেসে যে ঘটনাগুলো দেখলাম, তারপরে কতটা আশা রাখা যায় যে এই জাতিটা আবার ঐক্যবদ্ধ হবে। তবে আমি কয়েকটা আমার একান্ত ব্যক্তিগত ধারণা আপনাদের সাথে শেয়ার করতে পারি। প্রথমত হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এই জাতিগত বিভাজন সংঘাত একেবারে নূতন নয়, বা মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্র হিসেবে এই ধরনের অবস্থার সাথে একেবারে অপরিচিত সেটাও বলা যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদ দিয়ে সিভিল ওয়ার হয়েছিল, এবং বর্ণবাদ বলতে আমি বোঝাচ্ছি তখন স্লেভস বা যারা কৃতদাস ছিল তারা রাখতে পারবে কি পারবে না এই ভিত্তিতে কিন্তু সংজ্ঞাটা তৈরি হয়েছিল। এবং সেখানে বলতে পারেন যে এরপরে যদি আরো সামনে আমরা আসি, 50-এর দশক 60-এর দশক, সাদা কালো মানুষদের সমান অধিকার থাকবে কিনা এটা নিয়ে প্রচুর সংঘাত বলবো, প্রতিদ্বন্দ্বিতা বা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়ে 63 সালে এসে এটাকে একটা আইনগত তারা বিধান বা আইনগত সমতা অর্জন করতে পেরেছিল, অন্তত কালো রঙের মানুষ যারা। তো মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের ব্যবস্থাটা থাকে, কিন্তু আবার এর পাশাপাশি আরো একটা জিনিস আমি যেটা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে তাদের মধ্যে একটা সমস্যাটাকে একটু বিজ্ঞানসম্মত ভাবে দেখবার বা বাস্তব অবস্থার প্রেক্ষিতে দেখবার একটা প্রবণতাও কিন্তু আছে। এবং আমি প্রায় এটা বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো আইডিওলজি নাই, তারা খুব প্র্যাকটিক্যাল নেশন, যা প্রয়োজন সেটাই তারা করে। তো সেই জায়গা থেকে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু একটা আইডিওলজিক্যাল কাল্ট তৈরি করার চেষ্টা করেছেন, সেটা সত্য মিথ্যা মিলিয়ে তিনি এটা করবার চেষ্টা করেছেন। এখন আমার ধারণা যে তার অনুপস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষদের মধ্যে, এমনকি যারা রিপাবলিকান আছেন তাদেরও কারো কারো মধ্যে কিন্তু এই ধারণাটা আসছে যে এই কাল্ট পলিটিক্স কি এখানে চলবে, নাকি রিয়েলিস্টিক পলিটিক্স বা বাস্তব রাজনীতি যেটা, সে জায়গায় আমাদের আসতে হবে। এবং আপনি লক্ষ্য করবেন প্রেসিডেন্ট বাইডেন কিন্তু ইতিমধ্যেই সে জায়গায় উদ্যোগ গ্রহণ করেছেন। আজকে তিনি যখন শপথ দিচ্ছেন তখন কিন্তু মিচ ম্যাকনেল উনি আছেন, মানে সিনেটের যিনি এখন মেজরিটি লিডার, আগামীকাল থেকে তিনি মাইনরিটি লিডার হবেন, তিনি কিন্তু এখন আছেন এখানটায়। হাউসের যিনি ওদের মাইনরিটি লিডার আছেন তিনিও কিন্তু এতে উপস্থিত আছেন, মাইক পেন্স আছে। তো কাজেই যারা, এবং আমি দেখলাম আরো কয়েকজন সিনেটর কংগ্রেসম্যান যারা খুব ট্রাম্পের পক্ষে উচ্চকিত ছিলেন, তারা কিন্তু আজকে এখানে আছে। এবং তার আগে প্রেয়ার যখন হয় গির্জায়, তখনও কিন্তু তারা প্রেসিডেন্ট বাইডেনের সাথে ছিলেন। তার অর্থ যেটা বলছি, যে প্রেসিডেন্ট বাইডেন কিন্তু তার যাত্রা শুরুর সময় ওদেরকে নিয়ে যাত্রাটা শুরু করে একটা বার্তা দিতে চাচ্ছেন যে আমরা একটা ইউনাইটেড নেশন, এবং আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যে কথা তিনি বলেন, তবে সেখানে
তিনি যাদেরকে কাছে পাচ্ছেন, যারা এই কম বা তার সাথে কাজ করবেন, তাদেরকে নিয়ে কিন্তু তিনি শুরু করেছেন। জি বার্তাটা তার কিন্তু মানে একটা প্রশ্ন আসে যে শেষ পর্যন্ত ট্রাম্পই কি তাহলে একা হয়ে যাচ্ছেন? আমি প্রফেসর আমেনা মহসিনের কাছে একটু যেতে চাই আপা। আমি প্রশ্ন করতে চাই আসলে নতুন প্রেসিডেন্টকে নিয়ে, কিন্তু প্রশ্নগুলো চলে আসছে বিদায়ী প্রেসিডেন্টকে নিয়ে। প্রশ্নটা হচ্ছে যে ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ কি, যেটি অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বলছিলেন যে তার আশপাশের যারা, তার প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা, ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই অভিষেক অনুষ্ঠানে আছেন, সেটা রাখা সম্ভব হয়েছে, কিন্তু তিনি থাকেননি, তিনি গলফ খেলতে চলে গেছেন। ফলে শেষ পর্যন্ত ট্রাম্প কি একা হয়ে গেলেন, যদিও তিনি বলছেন যে তিনি আগামীবার আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। ফলে সেই জায়গায় ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ কি, বা সেটি আমেরিকান জনগণ কিভাবে নিল ট্রাম্পের এই আচরণকে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি যদিও বলছেন যে আপনি প্রশ্ন করতে চাচ্ছেন জো বাইডেনকে নিয়ে, কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে ট্রাম্পকে নিয়ে। অ্যাকচুয়ালি এখানে এখন একটা ডায়ালেকটিক্স আছে। আপনি প্রশ্ন করছেন ট্রাম্পকে নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আ না সরি, ট্রাম্পকে নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি এই উত্তরটা দিতে গেলে বাইডেন এসেই যাচ্ছে। জি কারণ এটা অনেকটা নির্ভর যখন অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বলছিলেন যে আ আ বাইডেন সবাইকে নিয়ে এগুচ্ছেন। উনি বারবার একটা আমরা দেখছি যে উনি যে মেসেজটা দিচ্ছেন, মানে যদিও এই অনুষ্ঠানগুলো এমন সময় হচ্ছে যখন আমরা স্পিচ গুলো উনাদের শুনতে পারছি না। বাট আমি খানিকটা শুনছিলাম। উনি সেখানে বলছিলেন যে এখানে ইউনিটির কথা উনি বারবার বলছেন, হিলিং এর কথা বলছেন, এবং উনি বলছেন যে আমরা নতুন দিকে এগিয়ে যেতে চাই। এই যে কথাগুলা বলছেন উনি, সেটার কিন্তু একটা ইমপ্যাক্ট পড়ছে। এবং আপনি দেখেন যে ধরনের সতর্ক বার্তাগুলা ছিল এবং যে ধরনের ভয়গুলা বা সবাই পেয়েছিল, তা সত্ত্বেও কিন্তু যে মানে আজকে যে ইনগ্রেশন সেরেমনি হলো, সেখানে কিন্তু সেটার যে ম্যাজেস্টিক বা সেটার যে আ অরা, সেটার কিন্তু কোনো কমতি ঘটেনি। এবং আমি এটা বেশ কিছুদিন আগে জো বাইডেনের একটা সিএনএন ইন্টারভিউ শুনেছিলাম, যেখানে উনাকে জিজ্ঞেস করা হয়েছিল দ্যাট উনার কাছে কি ম্যাটার করবে কিনা যে ডোনাল্ড ট্রাম্প যদি উনার ইনগ্রেশন এ না থাকে। উনি তখন বলেছিলেন যে পারসন হিসাবে উনার কাছে কোনো কিছু হবে না, যে ব্যক্তি হিসাবে। কিন্তু আমেরিকান ইনস্টিটিউশন এর এক ধরনের একটা ওই জায়গাটা একটা গ্যাপ থেকে গেল। কিন্তু সেই গ্যাপটা সেভাবে কিন্তু থাকছে না। ইফ ইউ লুক এট দ্য কন্টিনিউটি, কারণ এর মানে যে প্রাক্তন যারা প্রেসিডেন্ট আছেন, উনারা কিন্তু ওখানে আছেন। জর্জ বুশ কিন্তু ওখানে আছেন। ভাইস প্রেসিডেন্ট ওখানে আছেন। আমরা সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি। এবং আপনি যেটা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প কি আইসোলেটেড হয়ে গেলেন কিনা? ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেকটা আইসোলেটেড হয়ে গেছেন আমরা দেখছি ৬ জানুয়ারির পর থেকে। কারণ আপনি দেখেন টুইটার যেটা করলো, তার মানে সোশ্যাল মিডিয়া থেকে তাড়িয়ে টেক্সাসটা সরিয়ে ফেলা হলো। এবং মানে একজন প্রেসিডেন্টের উপর থেকে এরকম করে একটা নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া এবং তার উপরে একটা ব্যান দিয়ে দেওয়া, ইট ইজ সামথিং আনথিঙ্কেবল। সেখানে এবং আমরা দেখেছি যে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক কিছুই টুইটার দ্বারা, আমরা যেটা বলতাম জি যে টুইটার দ্বারা উনি ওনার নীতিগুলা নির্ধারণ করছেন। আরেকটা জায়গা আপনি দেখেন, আজকে যখন উনি আ বের হলেন, তারপরে উনি যখন অ্যান্ড্রুস ওখানে গেলেন, যে বক্তৃতা দিলেন, খুব একটা কিন্তু আমরা সেখানে লোক দেখিনি। উনি যে সমস্ত কথাগুলো বলেছেন, এগুলো ভীষণ ধরনের একদম মনে হয় না whimsical কথাবার্তা, যে "We'll come back in some form", আ আমরা যা করে গেছি এগুলা আসবে। এবং আমার মনে হয় অনেক কিছু নির্ভর করবে যে কি ধরনের নীতি, মানে এগুলোর পে অফস গুলো কিভাবে আসবে? আ বা ট্রা যেটা জো বাইডেন করতে যাচ্ছে। প্লাস এখানে আমার মনে হয় কামালা হ্যারিস এরও যথেষ্ট কন্ট্রিবিউশন থাকবে। জি আমি ব্যক্তিগত কমলা হ্যারিস এবং জো বাইডেনের টিম নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো ম্যাডাম। আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ স্যার। আমি জানি আপনি নতুন প্রেসিডেন্টের বক্তব্য শুনছিলেন, অনেকাংশে হয়তো শুনতে পেয়েছেন। আপনার কাছে দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, দুবার অভিশংসনের দায় নিয়ে ট্রাম্পকে ছাড়তে হলো, সেটি নিয়ে আমেরিকার মানুষ কিভাবে দেখছেন, কিভাবে ভাবছেন? দ্বিতীয়ত হচ্ছে যে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে অনেক বাড়তি প্রত্যাশা। আমার মনে আছে আপনিই বলেছিলেন যে তিনি ২০ তারিখে দায়িত্ব নিয়েই নির্বাহী আদেশে অনেক কিছু করার সম্ভাবনা রয়েছে। তার ভিতরে মুসলিম ব্যান উইথড্র করা, কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়ে আমেরিকার যে অবস্থান সেটাকে পুনর্বহাল করা, আগের অবস্থান।
তারপরে হচ্ছে জলবায়ু পরিবর্তনের মতো মৌলিক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা দ্বিধা ছিল সেগুলোকে পুনরুজ্জীবিত করা, সেগুলোর কোনো সিগন্যাল বা ইঙ্গিত পাচ্ছেন কিনা? আমরা আমেরিকান বিশ্লেষকদের কাছ থেকেও সেরকম শুনছিলাম, তেমনটা হতে যাচ্ছে। হ্যাঁ, আসলে আপনি আগামী কয়েক ঘন্টায়, সম্ভবত আগামী 10 থেকে 12 ঘন্টায় আমরা অনুমান করছি যে অন্তত পক্ষে 12টি নির্বাহী আদেশ সই করবেন প্রেসিডেন্ট বাইডেন। প্রেসিডেন্ট বাইডেনের কাছে এখন যে সমস্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে, সেগুলোর মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বৈশ্বিকভাবে যুক্তরাষ্ট্রের যে অবস্থান সেগুলোর বিবেচনা করা। সেদিক থেকে মুসলিম ব্যান চলে যাবে, এটা প্রায় নিশ্চিত যে এরকম একটা নির্বাহী আদেশ তিনি দেবেন। এর পাশাপাশি কিছু নির্বাহী আদেশ দেবেন যেগুলো একেবারেই এই মুহূর্তে করণীয়, কিন্তু চ্যালেঞ্জগুলি আছে। এটা আপনাকে মনে রাখতে হবে যে নির্বাহী আদেশগুলো যেগুলো দেয়া হবে সেগুলো যে ইমিডিয়েটলি কিছু কিছু ইফেক্টিভ হবে, যে অনুমানের কথা আপনি উল্লেখ করেছেন। অতীতেও যেটা আমি আগেই বলেছিলাম যে যদি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন, বাইডেনের প্রথম কাজ হচ্ছে এই নির্বাহী আদেশগুলো দেয়া, এবং নির্বাহী আদেশগুলো তিনি দেবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে চ্যালেঞ্জগুলো কি থাকছে। মিস্টার বাইডেন, আপনি উল্লেখ করেছেন, আমি বাইডেনের বক্তৃতা শোনার চেষ্টা করছিলাম। তিনি তার বক্তৃতায় যে ঐক্যের কথা বলেছেন, সেখানে তিনি এটা উল্লেখ করেছেন যে ঐক্য অর্জন করা খুব সহজ হবে না, কেননা এই ঐক্যের পেছনে, অনৈক্যের পেছনে, বিভক্তির পেছনে আরো অনেক কিছু আছে। সামাজিক বিষয় আছে, রাজনৈতিক বিষয় আছে, অর্থনৈতিক বিষয় আছে। সেগুলির বিবেচনা আপনাকে রাখতে হবে। যদিও অধ্যাপক আমেনা মহসিন বলছিলেন যে, আমি যতদূর শুনলাম সেটা হচ্ছে ট্রাম্পের অবস্থান নিয়ে, যে ট্রাম্পের ছায়া হয়তো চলে যাবে। আমি এখন পর্যন্ত তার কোনো ইঙ্গিত দেখি না, বরঞ্চ যেটা দেখতে পাই, ব্যক্তি হিসেবে ট্রাম্প থাকুক অথবা না থাকুক, তার কিছু প্রভাব থেকে যাবে। তিনি যেভাবে বলছেন সেটাকে আমি শুধুমাত্র মানে কথার কথা হিসেবে বিবেচনা করছি না, যে উইল বি ব্যাক ইন সাম ফর্ম। উনি কিন্তু বলছেন না যে তিনি পাবলিক অফিস হোল্ড করবেন। এখন পাবলিক অফিস হোল্ড করার বিষয়টাও নির্ভর করছে সেনেটে শেষ পর্যন্ত তিনি কনভিক্টেড হন কিনা। কনভিক্টেড হওয়ার পরে তাকে ডিসকোয়ালিফাই করার যে আলাদা ভোট, সেটা পাশ করানো যায় কিনা। পাশ করানো যাবে যদি তিনি কনভিক্টেড হন। 17 জন সেনেটর পাওয়া যাবে কিনা রিপাবলিকানদের কাছ থেকে, আজকে পর্যন্ত তার কোন রকম লক্ষণ বা ইঙ্গিত আমি দেখতে পাই না। ফলে ডেমোক্রেটদের জন্য এটা একটা চ্যালেঞ্জ। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ইমিডিয়েটলি এগুলো একই সঙ্গে হ্যান্ডেল করা। এবং এখন পর্যন্ত যেহেতু নির্বাহী আদেশগুলো আমরা এখনো দেখিনি, নির্বাহী আদেশগুলো আমাদের একটা ধারণা দেবে, ফলে একটা বড় রকমের চ্যালেঞ্জ আছে। আর বিশেষ করে ট্রাম্পের উপস্থিতির কথা আপনি বলছিলেন যে আমরা আলোচনা করতে চাই, মিস্টার বাইডেনের প্রশাসনে কিন্তু ফিরে যায় ট্রাম্পের কাছে। কারণ হচ্ছে যে ট্রাম্প গত 4 বছরে যুক্তরাষ্ট্রে যে পরিস্থিতি তৈরি করেছে, প্রথম কাজ হচ্ছে সেগুলো রিভার্স করা। ফলে আপনি ট্রাম্পকে বাদ দিয়ে করতে পারবেন না। আরেকটা জিনিস সেটা হচ্ছে ট্রাম্পের যে ব্যাপক প্রভাব রিপাবলিকান পার্টির উপর থেকে গেছে। জোসেফ হলি, টেড ক্রুজ আসলে কি করছেন? তারা কি আসলে ট্রাম্পকে আরেকবার প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান? আমার শতকরা মানে আপনি 99% শিওর তারা দেখতে চান না। তারা চান তারা প্রেসিডেন্ট হতে, কিন্তু তারা রাইড করতে চান ওই যে ট্রাম্পের সমর্থক আছে তাদের উপর নির্ভর করে তারা জিততে চান। সে কারণে তাদেরই স্বার্থ হচ্ছে আগামী 4 বছর ধরে এই ধরনের বিভক্তিকে অব্যাহত রাখা। সেটা রিজেক্টেড হবে কিনা। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির যেটা বলেছেন যে প্র্যাগমেটিজম প্রিভেল করবে না ইডিওলজি প্রিভেল করবে। আমেরিকান ডোমেস্টিক পলিটিক্স, আমি কমপ্লিটলি এগ্রি করি অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরের সাথে, যে আমেরিকান ডোমেস্টিক পলিটিক্স লার্জলি প্র্যাগমেটিজম দিয়ে ইস্যু হয়েছে। আইডিওলজি খুব বেশি কখনোই এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। মিস্টার ট্রাম্পের মানে উত্থানের আগে পর্যন্ত আইডিওলজিক্যাল মানে ফ্র্যাগমেন্টেশন কিংবা ধরেন পোলারাইজেশন ওয়াজ ভেরি ভেরি লো। মানে স্যার আমরা একটা বিরতিতে যেতে চাই, বিরতি থেকে ফিরে একটু জানতেও চাই আপনাদের কাছে, যেটা কমলা হ্যারিস সহ জো বাইডেনের যে নতুন প্রশাসন, সেই প্রশাসনটি কেমন হলো এবং তাদের দৃষ্টিভঙ্গি কি, এবং জো বাইডেন যে স্বপ্ন দেখাচ্ছেন সেটি বাস্তবায়নের জন্য তার টিমটার ক্যাপাবিলিটি এবং বৈশ্বিক যে বর্তমান প্রেক্ষাপট সেখানে সেটি কতখানি বাস্তবসম্মত, সেই বিষয়গুলো আলোচনা করব। দর্শক, আমরা আলোচনা করছি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন নিয়ে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই।
দর্শক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এবং স্বাগত যারা যুক্ত হয়েছেন। আমরা আলোচনা করছি দর্শক বাইডেনের নতুন আমেরিকার স্বপ্ন প্রসঙ্গে। আমরা কথা বলছিলাম যে জো বাইডেনের নতুন প্রশাসন কেমন হলো। জনাব তৌহিদ হোসেন, আপনার কাছে একটু জানতে চাই, বুঝতে চাই যে কমলা হ্যারিস তিনি ভারতীয় বংশোদ্ভূত এবং আরও অনেকে আছেন এই অঞ্চলের, ফলে একটা মিক্সড আছে। এবং আরেকটা জিনিস লক্ষণীয় আমি দেখছিলাম যে যাদেরকে তিনি তার প্রশাসনের কি রোলে নিয়েছেন তাদের সবাই বেশিরভাগই আগের প্রশাসনে ছিলেন, ওবামা প্রশাসনের সঙ্গে ছিলেন, ফলে তারা কেউ ব্র্যান্ড নিউ না। ফলে এইটা আসলে কি বার্তা দেয়? আসলে বিষয়টা হচ্ছে যে বারাক ওবামার 8 বছর তো জো বাইডেনও ছিলেন, কাজে তিনি বারাক ওবামার প্রশাসনে যারা ছিলেন তাদেরকে খুব ভালো করে চেনেন। কাজেই তার জন্য কিন্তু সহজ কাজ Find ছিল out এটাই, করা। সহজ কাজ ছিল এটাই যে উনি যাদেরকে দেখেছেন যে যারা ডেলিভার করতে পারে বা যাদেরকে তিনি পছন্দ করতেন নিশ্চয়ই কাজের জন্যই, তাদেরকে তিনি নিয়েছেন। এবং এটা আমি তো মনে করি যে তার কাজের একেবারে শুরুতে একটা থ্রাস্ট দেওয়ার জন্য এটা খুবই সুবিধা হবে, কারণ একদম নতুন মুখদেরকে নিয়ে নতুন মুখেরা যে ভালো রেজাল্ট দেবে না এমন কোনো কথা না, দেবে, কিন্তু সময় তো লাগবে। যেহেতু মার্কিন প্রশাসন এবং মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাজ এ হোল একটা চরম অবস্থার মধ্যে কিন্তু সম্মুখীন হয়ে আছে। আপনি ওই কোভিড বলেন বা ট্রাম্পের বিভিন্ন কার্যকলাপ বলেন, সব মিলিয়ে তাদের আসলে কিন্তু প্রথম 100 দিনে বেশ কিছু কাজ দেখাতে হবে। সেই জন্য আমি মনে করি যে আসলে যে একটা অভিজ্ঞ একটা দল যে এসেছে এটা তার জন্য ভালো। আরেকটা জিনিস লক্ষণীয়, উল্লেখযোগ্য সংখ্যক নারী কিন্তু আছেন এর মধ্যে, এবং তার প্রত্যেকেই কিন্তু ট্রাইড এবং কম্পিটেন্ট মানুষ, যেটুকু জানা যায়। ভাইস প্রেসিডেন্ট প্রথম। হ্যাঁ, ভাইস প্রেসিডেন্ট তো নিজে আসেনি, এছাড়াও কিন্তু আপনি টিমের মধ্যে প্রচুর নারী আছেন। আমার মনে হয় তাদের একটা ভালো শুরু হবে। তারপরে তো যদি কেউ ডেলিভার করতে না পারে সে সরে যাবে, নতুন মুখ আসবে, এটাই স্বাভাবিক। জি, আরেকটা জিনিস আপনি বলছিলেন স্যার 100 দিনের বা শুরুর দিকের কিছু চমকের কথা, বিশেষ করে কোভিড কালে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের একটা কোভিডের মতো একটা মহামারী ইস্যুতে যে উদাসীনতা, সেটি নানা আঙ্গিকে সমালোচনা হয়েছে সারা পৃথিবীব্যাপী। আমেরিকায় যে পরিমাণ মানুষ শুধু কোভিডে মারা গিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও সেই পরিমাণ মানুষ মারা যায়। আমি একটু প্রফেসর আমেনা মহসিনের কাছে যেতে চাই। ম্যাডাম, আপনার কাছে এই প্রসঙ্গে একটু জানতে চাই যে জনাব তৌহিদ হোসেন বলছিলেন যে শুরুর দিকের যে কাজ, শুরুর 50 দিন 100 দিন করে দেখাতে হবে, তার ভিতরে কোভিড মহামারী, ভ্যাকসিন ডিপ্লোমেসি এবং অর্থনীতি পুনরুদ্ধার, এই জায়গাগুলো কতখানি প্রাধান্য পেতে পারে এবং এই টিম নিয়ে সেটা করা কতখানি সম্ভব? ধন্যবাদ আপনাকে। মিশু, আমি আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে একটু ক্লারিফাই করতে চাচ্ছি। আলী রিয়াজ যেটা বলেছিলেন যে, আমি অ্যাকচুয়ালি এটা বলিনি যে ট্রাম্প আইসোলেটেড হয়ে গেছেন বা হয়ে যাবেন। আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হলো যে 6 জানুয়ারি আমরা যে ঘটনাটা দেখলাম এবং যেভাবে মানে ক্রমে ঘটনাগুলো ঘটছে, এখানে মানে কি খানিকটা হলেও উনি ব্যক্তি হিসাবে হয়তো আইসোলেটেড হতে পারেন। বাট ট্রাম্পিজম বা যে বীজটা উনি বপন করে দিলেন, বা যেটা আমরা বলতে পারি এক ধরনের একটা বীজ উনি ছড়িয়ে দিয়েছেন সমাজের মধ্যে, ইনস্টিটিউশনস গুলোকে যেভাবে উনি আঘাত করেছেন, সেগুলো কিন্তু ট্যাকল করাটা, সেখানে উনি থেকে যাবেন। ওই জায়গাগুলো আমরা দেখছি যে থেকে যাবে। জি, আপনি যে প্রশ্ন করলেন যে প্রথম 100 দিনের ব্যাপারটা, 100 দিনের ব্যাপারটা ইজ অলওয়েজ ভেরি ক্রিটিক্যাল। কারণ আমরা দেখি যে প্রত্যেকটা সরকারেরই কিন্তু আমরা 100 দিনটা এক ধরনের একটা ইন্ডিকেশন আমাদেরকে দিয়ে দেয় যে অ্যাডমিনিস্ট্রেশন কোন দিকে যাচ্ছে। এটা বাংলাদেশেও আমরা দেখি যে ফার্স্ট 100 ডেজ আমরা কিন্তু একটু মেজার করার চেষ্টা করি। কারণ এর মধ্যে তাদের এক ধরনের একটা পলিসি ফর্মুলেশন গুলো সামনের দিকে আসতে থাকে। আপনি দুটো দিক তুলেছেন। একটা হলো যে করোনার ব্যাপারটা। সেখানে আমরা দেখছি যে বারবারই যেটা জো বাইডেন এখন পর্যন্ত বলেছেন যে দিস উড বি হিজ গ্রেটেস্ট চ্যালেঞ্জ। এটাকে উনি প্রথমেই মোকাবেলা করার চেষ্টা করবেন। এবং আমেরিকাকে এখন কিন্তু বোধহয় হাইয়েস্ট হলে ইউকে বোধহয় আমরা যদি পপুলেশন ডেনসিটি নেই, ইউকে ইজ দ্য হাইয়েস্ট, এখানে তার সাথে আমেরিকা পাল্লা দিচ্ছে। সেরকম ধরনের একটা অবস্থানে আছে এবং পুরো সিস্টেমটাই কোল্যাপস করছে। সেটা একটা বড় ব্যাপার আছে এবং উনি বলছেন যেটা, এটা আমাদের দেখার ব্যাপার অবশ্য সামনে। উনি যেটা বলছেন যে উনি একটা টিম ফর্ম করবেন এটাকে অ্যাড্রেস করার জন্য। এবং আমরা কামালা হ্যারিসের আরেকটা জিনিস, আমি উনার একটা ইন্টারভিউ শুনছিলাম CNN এ। উনি এই কথাটাও বলছিলেন যে ইট ইজ ইম্পোর্টেন্ট যে স্কুল শুড বি ওপেনড আপ।
বাচ্চাদেরকে স্কুলে ফেরত যেতে হবে। সো আমার মনে হয় যে ওই যে ওনারা প্রায়োরিটি এরিয়াস গুলো এভাবে সেট করছেন যেখানে ধরেন আপনি যারা আহ, ধরেন ইউথ বলেন, চিলড্রেন বলেন, ওদের যেন ঘরগুলো মানে ওদের অপশনস গুলো খোলা থাকে এবং তারা এই মানে করোনাটাকে ট্যাকেল করবেন ঠিকই, কোভিড-19 কে, কিন্তু ঠিক মানুষকে ঘরে বসিয়ে রাখবেন না। এক্স্যাক্টলি, মানে মানে সে অর্থনীতি এবং কর্মসংস্থান বা কাজের একটা সমন্বয় করে, যেটি ট্রাম্প প্রশাসন করতে পারেননি বলে অনেকে অভিযোগ করছে। আমি একটু অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরের কাছে যেতে চাই। স্যার, আপনি এই নতুন যে প্রশাসন এবং তাদের যে রাজনৈতিক আদর্শ, যে নির্বাচনী ম্যান্ডেট, যে বক্তৃতা জো বাইডেনের, সেখান থেকে অভিবাসীদের জন্য একটা বড় আতঙ্কের নাম ছিল ডোনাল্ড ট্রাম্প। তার বিভিন্ন নীতি সারা পৃথিবীর মানুষকে এক ধরনের বঞ্চিত করেছে, ক্ষুব্ধ করেছে। সেই জায়গাটায় দৃশ্যত খুব শিগগিরই কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছেন কিনা? কারণ তাদের অনেক প্রত্যাশাও আছে জো বাইডেন প্রশাসনের কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে ট্রাম্প প্রশাসনের জন্য দুটো বিষয়ে তারা আক্রান্ত হয়েছে বলতে পারি। একটা হচ্ছে যে মুসলিম দেশ বলে একদিকে আক্রমণ করেছেন, অন্যদিকে তিনি মেক্সিকানদেরকে রেপিস্ট বলে ল্যাটিনোদেরকে আক্রমণ করেছেন, এবং এর পাশাপাশি তিনি মাইগ্রেন্টদেরকে চিহ্নিত করেছেন যে আমেরিকার অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা সুবিধাভোগী, তাদেরকে যদি দূরে রাখা যায় তাহলে মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক জায়গাটা বা কর্মসংস্থানের জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের যারা নাগরিক তারা সুবিধা পাবেন। সো এই তিন ভাবে তিনি কিন্তু এই অভিবাসীদেরকে ছোট করবার জন্য সচেষ্ট থেকেছে। বাইডেন প্রশাসন কিন্তু ইতিমধ্যে প্রেসিডেন্ট বাইডেন নিজেই ঘোষণা করেছেন যে তিনি যারা 11 মিলিয়ন অভিবাসী আছেন যারা অনিয়মিত এখন পর্যন্ত, তাদেরকে তিনি নিয়মিতকরণ করবেন। এবং গতকাল দেখলাম যে তিনি একটা 8 বছরের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন যে তারা 8 বছরের মধ্যে তারা নাগরিকত্ব পাবে। কাজেই বাইডেন প্রশাসনের দিক থেকে সেটা কিন্তু আমি মনে করি যে ইতিমধ্যে একটা ইতিবাচক জায়গা আর ইঙ্গিত আমরা পাচ্ছি। এবং কিছু কিছু জায়গায় যেমন ধরুন H1B ভিসার ক্ষেত্রে, তারপরে চেইন মাইগ্রেশন বলা হয় যে যারা অভিবাসী আছেন তারা তাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন কিন্তু কিছু কিছু বেশ, আমি বলবো যে শক্তিশালী প্রতিবন্ধকতা তৈরি করেছিলেন। সেগুলো আমার ধারণা বাইডেন প্রশাসন হয়তো তার যেটা বলছেন আপনি যে আজকে প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমেও তিনি কিন্তু সেগুলো সরিয়ে দিতে পারেন এবং সেটা উদ্যোগ নেবেন, এই ধরনের ইঙ্গিত আছে। তবে একটা কথা মনে রাখতে হবে যে এই অভিবাসনের আইনের বিষয়টা কিন্তু কংগ্রেসের আওতায়, এটা নিয়ে বহুবার কিন্তু আলোচনা হয়েও চূড়ান্ত কোনো আইনের দিকে যাওয়া যায়। তো কাজেই এখন যদি সেটাকে আইনে রূপান্তরিত করতে হয়, যেটা এক সময়তে রেগানের আমলে হয়েছিল বা তার পরবর্তী সময় হয়েছিল, সেই আইনটা পরিবর্তন করতে হলে আমার ধারণা আরেক সময় লাগবে। তবে বাইডেন যদি চান এবং তিনি যদি উদ্যোগ নেন তাহলে এই বিষয়টার সমাধানের জায়গা খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয়, এবং এটা হলে বহু মানুষের জন্য এটা। আমি একটু থ্যাংক ইউ স্যার, আমি একটু ডক্টর আলী রিয়াজ স্যারের কাছে যেতে চাই। স্যার, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন হয় না, বিশেষ করে পররাষ্ট্র নীতি, সেটি হচ্ছে আপনারা সব সময়ই বলেন, অনেকেই বলেন, কিন্তু ট্রাম্প প্রশাসন তার আমেরিকার যে নীতি এবং কূটনীতিকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন যে সেটা আসলে অনেকে বলেন কোট আটকোট আমেরিকার নীতি থাকেনি। ফলে সে জায়গায় বিশেষ করে মধ্যপ্রাচ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বা সারা পৃথিবীর একটা বড় আগ্রহের জায়গা। সেই জায়গায় কোনো পরিবর্তন দেখেন কিনা, পরিবর্তনের সম্ভাবনা দেখেন কিনা? অবশ্যই অবশ্যই একটা বড় রকমের পরিবর্তন করবে। অতীতে যেটা হতো এক ধরনের কন্টিনিউটি, মার্কিন নীতি পরিবর্তিত হয় না বলে বলা হতো, এক অর্থে ঠিক, কিন্তু এটা খুব সিম্পলিফাইড মানে ইন্টারপ্রিটেশন। আমেরিকান পলিসিতে চেঞ্জ অবশ্যই হয়, কিন্তু এক ধরনের কন্টিনিউটি থাকতো। এই কন্টিনিউটিটা রাপচার্ড হয়েছে, ভেঙে গেছে, একদম কমপ্লিটলি ভেঙে গেছে ট্রাম্পের সময়। যেমন ধরুন তার যে দীর্ঘদিনের মিত্র যারা, তাদের সাথে সম্পর্ক খারাপ হয়। নেটো প্রতিষ্ঠার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রেরই আগ্রহ ছিল, এবং নেটো 9/11 মানে 9/11 পরে নেটো সবচেয়ে বেশি অগ্রসর হয়েছে। বিভিন্ন ভাবে নেটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আসলে ইউরোপের সঙ্গে সম্পর্কের ভিত্তি, তিনি সেটাকে দুর্বল করেছেন। কিংবা ধরুন মানে সকলে মিলে যে চুক্তি করা হয়েছে ইরানের সঙ্গে, সেটাকে দুর্বল করেছেন, সেখান থেকে প্রত্যাহার করেছেন।
ফলে একটা ম্যাসিভ রিভার্সাল হবে। রিভার্সাল হয়ে কোথায় যাবে? আপনি অ্যাম্বাসেডর তৌহিদকে একটা জিনিস জিজ্ঞাসা করছিলেন যে কেন ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের অনেকে এখন আবার আমরা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন দেখতে পাচ্ছি। এইটাও একটা মেসেজ যে কন্টিনিউইটি থাকবে, যে এক ধরনের কন্টিনিউইটি ফরেন পলিসিতে আনার জন্য ডোমেস্টিক পলিটিক্স এর ক্ষেত্রে এবং ডোমেস্টিক পলিসির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন যেমন ঘটবে তেমন ফরেন পলিসির ক্ষেত্রে ঘটবে। যেমন ধরুন মধ্যপ্রাচ্যের ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি নেওয়া হয়েছে, একটা বড় রকমের মানে বিপজ্জনক যে জায়গাটা কোথায় জানেন? ইসরায়েলের প্রশ্ন। ইসরায়েলের ক্ষেত্রে তেল আবিব থেকে জেরুসালেমে দূতাবাস আনা হয়েছে। ট্রাম্পের সময় এটা পরিবর্তন করে। এখন সেটা ফেরত নেওয়া কিন্তু খুব কঠিন কাজ, খুব সহজ কাজ না। যত সহজে এটা একটা কাগজে সই করে মিস্টার ট্রাম্প এটা করে দিয়ে ফেলতে পারছেন, তত সহজেই কিন্তু বাইডেন পারবেন না। তার বিভিন্ন ডাইনামিক কারণ আছে। সঠিক বেঠিক এটা ভিন্ন ব্যাপার। ফলে আপনার যে প্রশ্ন সেখানে ফিরে গিয়ে বলি যে একটা বড় রকমের পরিবর্তন ঘটবে এবং সেই পরিবর্তনে বাংলাদেশ একটা পার্ট হবে কেন? বাংলাদেশ পার্ট হবে বাংলাদেশ বলেন, ফোকাসটা এশিয়াতে হবে বলে, জি। চীনের ভূমিকার প্রশ্ন হবে বলে, এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে পরিবর্তনগুলোর স্পষ্ট প্রভাব আপনি দেখতে পাবেন। স্যার, এই জায়গায় আপনাকে থামাতে চাই, আমি এটি নিয়ে আলোচনা শুরু করব পরের অংশে, যে বাংলাদেশে কি প্রভাব পড়বে। কয়েকটা বিষয় লক্ষণীয়, যে ভারতীয় বংশোদ্ভূত অনেকেই বাইডেন প্রশাসনে খুব গুরুত্বপূর্ণ জায়গায় থাকছেন। ফলে আপনিও বলছেন যে দক্ষিণ এশিয়া এবং বিশেষ করে এই অঞ্চলে চীনের যে ক্রমবর্ধমান প্রভাব, বিআরআইয়ের সঙ্গে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির নিয়ে এক ধরনের যে দ্বন্দ্ব অথবা এক ধরনের স্নায়ু প্রতিযোগিতা, সেই জায়গাটায় আমাদের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপরে, এবং আমাদের প্রশাসনের বা কি করা উচিত, সেগুলো নিয়ে আলোচনা করব। ডক্টর আলী রাজা, আপনার কাছে ফিরব বিরতির পর। দর্শক নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকছেন। দর্শক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। প্রফেসর আলী রিয়াজ আছেন আমাদের সঙ্গে সংযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। স্যার, আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম, আপনি এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশের কথা যদি ভাবে, আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য, সেটা গার্মেন্টস পণ্য বলি, অন্যান্য যে সমস্ত ইস্যু রয়েছে, গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, যেসব ইস্যু নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে কথা বলে, সেগুলোতে ইনভেস্ট করে, সেগুলো নিয়ে সমালোচনা করে, রিপোর্ট তৈরি করে, সেই জায়গায় নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হতে পারে, আপনার বিশ্লেষণ শুনতে চাই। বাংলাদেশের সাথে সম্পর্ক নির্ভর করবে অংশত বাংলাদেশ কিভাবে এই সম্পর্ক তৈরি করতে চায়। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো ঘাটতি নেই, কিন্তু আপনি ধরুন নিরাপত্তা সহযোগিতা আছে, বাণিজ্যিক সহযোগিতা আছে, যুক্তরাষ্ট্র আরো বাণিজ্য করতে চায়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রশাসন, ট্রাম্প প্রশাসন শেষ দিকে এসে অস্ত্র বিক্রি করারও চেষ্টা করেছে। 2019 সাল থেকে সেই চেষ্টাটা শুরু হয়। গত বছর এটা 2020 সালে সেটা যথেষ্ট পরিমাণে মানে অ্যাক্সেলারেটেড হয়েছিল। প্রশ্ন হচ্ছে যে কতগুলি বিষয় কি আসবে। যুক্তরাষ্ট্রের 6ই জানুয়ারির ঘটনাটা না ঘটলে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের পক্ষে গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদি প্রশ্নে যত সহজে একটা অবস্থান নেওয়া সম্ভব ছিল, 6 তারিখের পরে সেটা একটু দুরূহ হয়ে গেছে। মিস্টার ট্রাম্প যে বিপদটা শুধু ঘরে ঘটিয়েছেন, গণতন্ত্রকে বিপন্ন করেছেন তা তো নয়। যেটা ঘটিয়েছেন সেটা হচ্ছে বৈশ্বিকভাবে যুক্তরাষ্ট্রের যে মোরাল স্ট্যান্ডিং সেটাকেও ক্ষতিগ্রস্ত করেছে, নষ্ট করে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ফলে এখন বাংলাদেশের সাথে বিবেচনাটা কি হবে? আপনি মিশা একটা কথা বলছিলেন, সেটা একটু ডিসএগ্রিমেন্ট আছে, একটু ফর রেকর্ড থাকা দরকার। সেটা হচ্ছে যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে ইন্ডিয়ান ডিসেন্ট বা ইন্ডিয়ান অরিজিন লোক সংখ্যায় বেশি থাকলে সেটা প্রো ইন্ডিয়ান পলিসি হবে বা প্রো সাউথ এশিয়ান পলিসি হবে। ইউনাইটেড স্টেটস এর পলিসি ঠিক এইভাবে তৈরি হয় না। ইনফ্লুয়েন্স তারা কতদূর করবেন সেটা আমরা পরে দেখবো, মনে হয় না হবে। পলিসিটা ডিরেক্টেড হবে কিভাবে? এশিয়ার ক্ষেত্রে পলিসি, সাউথ এশিয়ার ক্ষেত্রে পলিসি দুটো জিনিস ফ্যাক্টর ওয়ার্ক করবে। একটা হচ্ছে আফগানিস্তান পলিসিটা শেষ পর্যন্ত কোথায় দাঁড়ায়। উইথড্রলের যে পলিসিটা আছে সেটার উপর নির্ভর করে, কারণ আফগানিস্তান ইজ এ ব্যাটল গ্রাউন্ড অফ ইন্ডিয়া এন্ড পাকিস্তানি ইনফ্লুয়েন্স। বুঝতে পেরেছেন? ইউনাইটেড জি। স্টেটস তো আননেসেসারিলি একটা যুদ্ধ করেছে, অ্যাবসলিউটলি আননেসেসারি। এটা ইন্ডিয়ান এবং পাকিস্তানিদের যুদ্ধ। কেন আমেরিকানরা এবং আমরা ট্যাক্স দিয়ে যুদ্ধ করলাম আমি বুঝতেই পারি না। সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে যে চায়নার সাথে কি রিলেশন হবে। যেটা হয়েছে ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সেকেন্ড টার্ম থেকে শুরু করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন পর্যন্ত, চায়না পলিসির ক্ষেত্রে তারা
সাউথ এশিয়া পলিসি ফ্র্যাঞ্চাইজ দিচ্ছে, এটাকে আমি ম্যাকডোনাল্ডাইজেশন বলি। ইন্ডিয়াকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হচ্ছে, একদিকে পাকিস্তানিদের ব্ল্যাঙ্ক চেক দিয়েছে লিটারেলি ওই টেরোরিজমের নামে, এবং এগুলো পাকিস্তানিরা বিভিন্নভাবে অপব্যয় করেছে, চুরিও করেছে। তো প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়ানদেরকে যে পলিসি ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে সাউথ এশিয়াতে, যে মানে অ্যান্টিডট অফ চাইনিজ ইনফ্লুয়েন্স, সেটা ক্ষতি হয়েছে। কারণ হচ্ছে ইন্ডিয়ানদের ইনফ্লুয়েন্স ইন কোট আনকোট দেয়ার ব্যাকইয়ার্ড, যেটাকে তারা ব্যাকইয়ার্ড মনে করে, সেটা আসলে খুব ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে সাউথ এশিয়া। জি এগুলি বিবেচনার মধ্যে আসবে। তার মধ্যে লেবারের প্রশ্ন উঠবে, এএফএল-সিআই এর যেমন এক ধরনের গুরুত্ব বাড়বে, লেবার রাইটস এর প্রশ্নটা থাকবে। এটার কারণ হচ্ছে যে ডেমোক্রেটিক পার্টি ইজ ক্লোজ টু ইউনিয়ন, ইউনিয়নের ইনফ্লুয়েন্স অনেক বেশি আছে এদের উপর, লেবারদের। থাকবে। আমি পজিটিভ মনে করি যেটা থাকবে। জি জি স্যার, আমরা একদম শেষ সময় প্রফেসর আমেনা হোসেন, আপনি নিশ্চয়ই ডক্টর আলী রিয়াজকে শুনছিলেন। ফলে একদিকে চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ঘনিষ্ঠতা, আরেকদিকে ওবামা প্রশাসনের সময় থেকেই ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে তথা দক্ষিণ এশিয়াকে দেখার একটা মার্কিন পলিসি, এই দুয়ের মাঝখানে বাংলাদেশ কিভাবে ভারসাম্যটা আনবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমার মনে হয় যে এখন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, সেখানে মানে আপনি যেটা বললেন ওবামা প্রশাসনের সময় আমরা মানে বাংলাদেশকে দেখা হতো থ্রু ইন্ডিয়ান আইজ অর ইন্ডিয়ান লেন্স, সেখান থেকে কিন্তু বাংলাদেশ বের হয়ে এসেছে। এবং আমি মনে করি না যে এখন সেই অবস্থায় বাংলাদেশ আছে যেখানে আরেকটি রাষ্ট্রের মাধ্যমে সেখান দিয়ে দেখা হবে। কারণ আপনি যদি দেখেন বাংলাদেশের অবস্থানগুলো, করোনা পরিস্থিতির সময় দেখেন, আমরা যদি গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স এর দিকে যাই, সেখানে বাংলাদেশ বোধহয় তার অবস্থান এখন 33, আমি যদি ভুল না করে থাকি 33 বা 34, কারেক্ট মি রিয়াজ ইফ আই এম রং। সেখানে ভারত কিন্তু আমাদের চাইতে খুব খারাপ অবস্থানে আছে। পাকিস্তান তো খারাপ আছেই। মার্কিন যুক্তরাষ্ট্রও কিন্তু আমাদের থেকে খারাপ অবস্থানে আছে। সো ওই একটা জায়গা, মানে ওই টেরোরিজমের একটা জায়গা আছে। অর্থনৈতিকভাবেও কিন্তু আমরা অনেক বেশি ভালো অবস্থানে আছি। যেভাবে এবং করোনা, যেকোনো কারণেই হোক, করোনা পরিস্থিতির কিন্তু আমরা অনেক ভালোভাবে সামলিয়েছি। এবং সেই সব জায়গাগুলোকে আমরা যদি ধরি, তারপরে আমরা যেভাবে রোহিঙ্গা মানে ক্রাইসিসটাকে বা তাদের রিফিউজি ইনফ্লাক্সটাকে আমরা যেভাবে মোকাবেলা করেছি, সেটাও কিন্তু ইট ইজ ভেরি প্রেজ ওয়ার্দি। সো বাংলাদেশ আমার মনে হয় স্ট্যান্ডস অন ইটস ওন। সেখানে কোনো কারণ নেই। এবং যদি সেটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন করে থাকে, আমার মনে হয় তাদের একটা ভুল হবে যে টু সি বাংলাদেশ থ্রু দ্য ইন্ডিয়ান আইজ অর থ্রু দ্য ইন্ডিয়ান ল্যান্স। কারণ বাংলাদেশ মানে ভীষণভাবে তার নিজের ওই যে অবস্থানগুলো, তো এটলিস্ট ফরেন পলিসির অনেকগুলো জায়গাতে আমি মনে করি যে নিজের একটা স্ট্যান্ড নিয়ে বাংলাদেশ জি দাঁড়াতে জি পেরেছে। জি ম্যাডাম, বুঝতে পেরেছি। আমি একটু অ্যাম্বাসেডর হুমায়ুন কবির স্যার আপনার কাছে আসতে চাই। আইপিএস নিয়ে এই জো বাইডেন প্রশাসনের এই অঞ্চলের দেশগুলোকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে আরো জোরদার করা, সেটির সঙ্গে সামরিক এবং অর্থনৈতিক যে স্টেক হোল্ডার বা স্টেক, সেগুলোকে যুক্ত করার আরো কি সিরিয়াস প্রচেষ্টা থাকবে, নাকি আগের মতোই সেটি থাকতে পারে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি, তাদের প্রভাব বলয় জানান দেওয়ার জন্য? এই ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজির ক্ষেত্রে একটু নুয়ান্সড হবে। ইতিমধ্যে কিন্তু এটার টার্মিনোলজি গুলো চেঞ্জ হওয়া শুরু হয়েছে। জি এবং বাইডেন প্রশাসন যেভাবে সাজিয়েছেন, আপনি যে প্রসঙ্গটা তুলেছিলেন, তার যারা ফরেন পলিসি, সেটা ব্লিংকন ফরেন সেক্রেটারি অফ স্টেট থেকে শুরু করে এই অঞ্চলের জন্য যিনি কোঅর্ডিনেটর হিসেবে আসছেন কার্ট ক্যাম্পবেল, লর্ড ক্যাম্পবেল। এরা কিন্তু সকলেই অ্যাকোমোডেশন এবং অর্থনীতিকে প্রায়োরিটাইজ করার জন্য সচেষ্ট থাকবেন। আমার ধারণা তার একটা ইতিবাচক চেহারা আইপিএসও বা ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজিতেও প্রতিফলিত হবে বলে আমার ধারণা। এবং সেটাকে আমরা কিভাবে কাজে লাগাবো সেটা নির্ভর করবে আমরা কি ধরনের নীতি করতে চাই তার উপর। জি, আমি একদম শেষ সময়ে জনাব তৌহিদ হোসেন আপনার কাছে জানতে চাই, এই একদিকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, আরেকদিকে চীনের একটা কি বলে বিশেষ উপস্থিতি অর্থনৈতিকভাবে, স্ট্র্যাটেজিক্যালি এবং আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে, তার সঙ্গে মিয়ানমারের সঙ্গে একটা চলমান বিশাল সংকট, যেটির কারণে আমরা সাফারার। এই জায়গায় নতুন প্রশাসনের সঙ্গে এগোনোর ক্ষেত্রে বাংলাদেশের কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত ফরেন অফিসে? ধন্যবাদ। আমি মনে করি যে ওই অন্যান্য ইস্যু যদি আমরা বাদ দিই, তাহলে নতুন প্রশাসন পূর্ববর্তী প্রশাসনের চেয়ে নিঃসন্দেহে মানবাধিকারের বিষয়টাকে বেশি গুরুত্ব দেবে।
যেটা মানে অনেকটাই কম গুরুত্বপূর্ণ ছিল ট্রাম্পের সময়। যদি মানবাধিকার ইস্যুটাকে গুরুত্ব দেয় তাহলে কিন্তু মিয়ানমার এবং রোহিঙ্গা যে ইস্যুটা আছে সেখানে কিন্তু এটা তো মূলত এটা তো একটা মানবাধিকার ইস্যু, মানবাধিকার কারণ তাদের মানবাধিকারকে ভুলণ্ঠিত করা হয়েছে, তাদের এগেনস্টে সব ধরনের অত্যাচার Ethnic অভিযান cleansing অন্যায় করা করা হয়েছে, এথনিক ক্লিনজিং, এবং হয়তো প্রমাণিত হবে যে এটা জেনোসাইডও হয়েছে, হয়তো যদি নাও হয়, এথনিক ক্লিনজিং তো সবাই বলছেন। সেক্ষেত্রে একটা সম্ভাবনা খানিকটা অন্তত আমি দেখতে পাই যে হয়তো এই ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র খানিকটা তাদের ভূমিকাকে আরেকটু শক্ত ভূমিকা নিতে পারে, জোরদার ভূমিকা নিতে পারে, এবং সেটার রোহিঙ্গাদেরকে এবং ইনডাইরেক্টলি বাংলাদেশকে সেটা বেনিফিট করতে পারে। বাংলাদেশের কোন দিকটায় গুরুত্ব দেওয়া উচিত? আমি মনে করি যে এই দিকটা গুরুত্ব দেওয়া উচিত। এটা আসলে আমাদের বেশি গুরুত্ব দেওয়া কিছু নয়, আমাদের এই ইস্যুটাকে জাগ্রত রাখতে হবে। এক, দুই হলো যে অর্থনৈতিক ক্ষেত্রে আমি মনে করি না যে খুব বড় কোনো পরিবর্তন বাংলাদেশের ক্ষেত্রে হবে, অথবা যে তারা যে রিপোর্টগুলি পাবলিশ করে হয়তো এক ধরনেরই মানে রুটিন রিপোর্ট এসে যাবে। মানবাধিকার এবং না, আমাদের রেকর্ডও তো পারফেক্ট না, এটা কারো রেকর্ডই পারফেক্ট না, ওটা বলে লাভ নেই। কিন্তু আমার মনে হয় এই ইস্যুটাতে যেন আমরা অন্তত পক্ষে কিছু সাপোর্ট পাই এই রোহিঙ্গা প্রসঙ্গে, সেটা জন্য আমাদেরকে কাজ করতে হবে। অনেক ধন্যবাদ জনাব তৌহিদ হোসেন, অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর আমেনা মহসিন, অনেক ধন্যবাদ অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, এবং অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর আলী রিয়াজ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নতুন মার্কিন প্রশাসন নিয়ে যে বিশাল একটা স্বপ্ন তৈরি হয়েছে, এবং যেটি নতুন প্রেসিডেন্ট জো বাইডেনও বলেছেন যে নতুন আমেরিকার স্বপ্ন। অ্যাম্বাসেডর তৌহিদ হোসেন বলছিলেন যে নতুন আমেরিকা না, আমেরিকা যেন আমেরিকার মতোই থাকে, বরং বিদায়ী প্রেসিডেন্টের সময় আমেরিকা তার সেই স্বকীয়তা এবং যে বৈচিত্র্য সেটি হারিয়েছিল। সেই জায়গাটায় গেলেই সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের জন্য যেরকম ভালো, একই সঙ্গে সারা পৃথিবীর মানুষের জন্য, মানবতার জন্য হয়তো সেটি কল্যাণকর হবে। সেই প্রত্যাশা শেষ করছি। ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।